গত 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণের শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি এখনও চিকিৎসাধীন। এই ঘটনার পর থেকেই দেশ জুড়ে শুরু হয় নানা প্রশ্ন, নানা আলোচনা। সবচেয়ে আলোচিত প্রশ্ন, হামলাকারী কি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন? আর কেন এই ঘটনার সঙ্গে আলোচনায় আসছে একজন আইনজীবীর নাম? আজকের প্রতিবেদনে আমরা জানব গুঞ্জন, দাবি আর অফিসিয়াল তথ্য সব মিলিয়ে প্রকৃত চিত্রটা কি। ঘটনার সংক্ষিপ্ত টাইমলাইন। 12 ডিসেম্বর সন্ধ্যায় নির্বাচনী কার্যক্রম শেষে ফেরার সময় পল্টন এলাকায় হাদীর উপর গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও। রাজনৈতিক অঙ্গনে শুরু হয় উত্তেজনা আর ধীরে ধীরে সামনে আসে পলায়নের গুঞ্জন। ঢাকা মহানগর পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির মিডিয়া সেলের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়, প্রধান সন্দেহভাজন শুটারকে চিহ্নিত করা হয়েছে, তবে সে ভারতে পালিয়ে গেছে এমন কোনো নিশ্চিত তথ্য এখনও পুলিশের কাছে নেই। অর্থাৎ ভারতে পালানোর বিষয়টি এখনও অফিসিয়ালি নিশ্চিত নয়। তাহলে ভারতে পালানো গুঞ্জন এলো কোথা থেকে? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনায় জড়িত শুটার ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছেন বলে দাবি করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েব। তার ভাষ্য অনুযায়ী 12 ডিসেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন তারা। 14 ডিসেম্বর রবিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এমন দাবি করেছেন। ফেসবুক পোস্টে শায়ের বলেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন 12 ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। জুলকারনাইনের দাবি, ভারতে তাদের সহায়তা করেছে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে। হাদীর উপর হামলার বিষয়ে তিনি বলেন, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের এই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা রয়েছে। সাংবাদিক শায়ের দাবি করেন, এদিকে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়। তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সূত্র দাবি করেছে ফয়সালের মতোই আরেক অস্ত্রধারী ক্যাডার চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ, যাকে গত 13 মে 2025 রাজধানীর ঢাকার গুলশান এলাকা হতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্ত হত্যার মামলায় গ্রেপ্তার করা হয়। তবে 29 জুলাই 2025 সাজ্জাদ সুপ্রিম কোর্ট হতে জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন। অনতিবিলম্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব অস্ত্রধারী ক্যাডারদের বিভিন্ন মামলায় জামিন প্রদান করা হয়েছে, তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান যাচাই ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি। তবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা এমন তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নেই। আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তালিবুর রহমান বলেন, ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে আটক করে পুলিশ। মোটরসাইকেলটির নাম্বার প্লেটের সূত্র ধরে মধ্যরাতে হান্নানকে পল্টন থানা পুলিশ আটক করে। তবে হাদীকে গুলির মিশনে অংশ নেওয়া 2 অপরাধী এখনও অধরা। তারা বিদেশে পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য নেই পুলিশের কাছে। এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি, জুলকারনাইন শায়ের এই বক্তব্যগুলো আল জাজিরা অফিসিয়াল রিপোর্ট নয়, বাংলাদেশ পুলিশের নিশ্চিত তথ্যও নয়। এগুলো একজন সাংবাদিকের ব্যক্তিগত অনুসন্ধান ও বিশ্লেষণ হিসেবে সামাজিক মাধ্যমে উঠে এসেছে। আইন ও সাংবাদিকতা বিশ্লেষকদের মতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব দাবিকে সম্ভাবনা হিসেবেই দেখা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলার ধরন সাধারণ কোনো ব্যক্তিগত সংঘর্ষের মতো নয়।
প্রকাশ্য রাস্তায় খুব কাছে থেকে গুলি, মোটরসাইকেলে পালিয়ে যাওয়া এগুলো সাধারণত প্রশিক্ষিত অপরাধী বা পরিকল্পিত হামলার লক্ষণ। একজন সাবেক আইন শৃঙ্খলা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের হামলায় সাধারণত একাধিক ব্যক্তি জড়িত থাকে: শুটার, লজিস্টিক সাপোর্ট ও নিরাপদ পালানোর ব্যবস্থা। শরীফ ওসমান হাদি শুধু একজন প্রার্থীই নন, তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবেও পরিচিত। সম্প্রতি তিনি বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, নির্বাচন ও সংস্কার নিয়ে সরব অবস্থান, সামাজিক মাধ্যমে আলোচিত কিছু মন্তব্য। এ কারণেই প্রশ্ন উঠেছে, তাকে কি রাজনৈতিক বার্তা দিতেই টার্গেট করা হয়েছিল? তবে পুলিশ বলছে উদ্দেশ্য এখনও নিশ্চিত নয়, সব দিক বিবেচনা নিয়েই তদন্ত চলছে। বাংলাদেশে কোনো বড় অপরাধ ঘটলেই ভারতে পালানোর গুঞ্জন নতুন কিছু নয়। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত পাড়ি দেওয়া সহজ নয়, পাসপোর্ট, দালাল, অর্থ সবই লাগে। নজরদারি এড়িয়ে যাওয়া কঠিন। এ কারণে পুলিশ বলছে, শুধু গুঞ্জনের ভিত্তিতে সীমান্ত পার হওয়ার সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। এখানেই জুলকারনাইন শায়ারের বক্তব্য গুরুত্ব পায়। তিনি সম্ভাবনার কথা বলেছেন, কিন্তু সেটাকে চূড়ান্ত সত্য হিসেবে উপস্থাপন করেননি। এই ঘটনার সঙ্গে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে এক আইনজীবীর নাম, মাহফুজা। কেন এই নাম আলোচনায়? কিছু যোগাযোগ ও পরিচিতির সূত্র ধরে নামটি সামাজিক মাধ্যমে আলোচনায় আসে, তবে এখন পর্যন্ত কোনো এজাহারে নাম নেই। পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। আইন বিশেষজ্ঞরা বলছেন, নাম আলোচনায় আসা আর অভিযুক্ত হওয়া এক বিষয় নয়। সামাজিক মাধ্যমে একটি নাম আলোচনায় এলেই অনেকে সেটাকে অপরাধের প্রমাণ ধরে নিচ্ছেন, যা আইনগতভাবে ভুল। আইন বিশ্লেষকরা বলছেন, তদন্তে নাম আসা, সামাজিক মাধ্যমে নাম আসা আর অভিযুক্ত হওয়া এই তিনটিই এক জিনিস নয়। এই মুহূর্তে মাহফুজার বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো চার্জ নেই, পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যও নেই। সুতরাং এখানে সতর্কতা জরুরি। একটি গুরুত্বপূর্ণ দিক হলো, হাদির পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক মামলা হয়নি। বিশেষজ্ঞদের মতে, আহতের শারীরিক অবস্থা, পারিবারিক চাপ, রাজনৈতিক বিবেচনা এসব কারণে অনেক সময় মামলা করতে দেরি হয়। তবে পুলিশ বলছে, মামলা না থাকলেও তদন্ত থেমে থাকবে না। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন ঘটনা নিশ্চয়ই প্রার্থীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। ডিএমপি জানিয়েছে, প্রার্থীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে, গোয়েন্দা তৎপরতা তীব্র করা হয়েছে। তবুও প্রশ্ন থেকেই যায়, এমন ঘটনা কি নির্বাচনের পরিবেশে প্রভাব ফেলবে? ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা গিয়েছে। কেউ এটিকে পরিকল্পিত রাজনৈতিক হামলা বলছেন, আবার কেউ বলছেন তদন্তের আগে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। ডিএমপি জানিয়েছে, নির্বাচনের আগে টার্গেট কিলিং নিয়ে পুলিশের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। এই সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, এখনও পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মামলা হয়নি, তবে পুলিশ স্বপ্রণোদিত হয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায়, হামলার ঘটনা বাস্তব, আহতের অবস্থা গুরুতর, তদন্ত চলছে, ভারতে পালানোর দাবি এখনও নিশ্চিত নয়। নাম আলোচনায় এলেও আইনি দায় প্রমাণ হয়নি।